এখান থেকে পড়বো আর কি। আর এর মধ্যে তোমার ডি মর্গান যত সূত্র আছে সব সূত্র এসে পড়বে আর কি। তাহলে রাফি, এখান থেকে এই পর্যন্ত একটু পড়ো, জোরে জোরে পড়ো, আমি যাতে আমরা শুনতে পারি। এখন তো গলা ভাঙ্গে গেছে। ভাই গলা ভেঙে গেছে। গলা ভেঙে গেছে? তাও বলো, সমস্যা নাই, আমরা গলা ভাঙা গলা শুনবো আমরা সবাই। এই যে কাশি উঠতেছে। লাভ নেই, বলো। কি ছোট ছোট করে লিখছে। আল্লাহ, আমি তো পড়তে পারি না, মূর্খ মানুষ। আস্তে আস্তে পড়ো আর কি, আচ্ছা, আমরা শুনতেছি। বুলিয়ন কি বলছে? বুলিয়ান বীজগণিত। প্রখ্যাত ইংরেজি গণিতবিদ জর্জ বুল 1847 সালে তার প্রকাশিত প্রথম গ্রন্থ দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিকে সর্বপ্রথম বুলীয় বীজগণিত নিয়ে আলোচনা করেন। আঠারোশো তারপর? সালে হুম। তারপর পরবর্তীতে 1854 সালে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে তার অ্যান ইনভেস্টিগেশন অফ ল অফ থটস গ্রন্থে বুলীয় বীজগণিত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে মূলত সত্য এবং মিথ্যা এই দুটি যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে আলোচনা করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর বুলীয় বীজগণিতের সত্য ও মিথ্যাকে বাইনারি ওয়ান ও জিরো দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটার কি লিখছে কম্পিউটারে। কম্পিউটারে অঙ্ক করার সমস্ত গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব হয়। হুম। বুলীয় বীজগণিতে শুধু বুলীয় যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত অঙ্ক করার কাজ করা হয়। যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান আলজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। এগুলো সব অবজেক্টিভ, এগুলো দাগাই দিচ্ছি আর কি। ঠিক আছে। অবজেক্টিভ। এই অবজেক্টিভ আসতে পারে কি, এছাড়া কিছু আসবে না এখানে। মানে এই যে লোকটা দেখতেছো না, এই লোকটার নাম হচ্ছে তোমার বুলিয়ান, জর্জ বুল আর কি। ঠিক আছে। উনি হচ্ছে কম্পিউটারের ভাষা নিয়ে কাজ করছে আর কি। ভুল এই যে বানান তেমনে না। কি ভুল? ভুল বানান ভয় ভরা ভয় দিয়া না। ওই ভুল, ওই ভুল না আর কি, এই বেটার নাম হচ্ছে বুল, জর্জ বুল। ঠিক আছে। তো এই যে এই বেটা হচ্ছে তোমার কি করছে, মানে কম্পিউটার নিয়ে কাজ বেটা বেটা করছে। ডাকতেছেন কে? বিজ্ঞানী তো, আচ্ছা, সম্মান দেন। সাহেব নাকি? এই সাহেব হচ্ছে হ্যাঁ। তোমার কম্পিউটার নিয়ে কাজ করছে। তো কাজ করার হচ্ছে তোমার, সে ওয়ান এবং জিরো নিয়ে কাজ করছে আর কি। অর্থাৎ কম্পিউটারে হচ্ছে দুইটা জিনিস বোঝে আর কি, একটা ভোল্টেজ আছে এবং ভোল্টেজ নাই, আছে এবং নাই। ঠিক আছে। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, এটা কি তার বই? এটা বাংলাদেশে পাওয়া যায়? হ্যাঁ, এটা হচ্ছে তার বই, এটাও তার বই, বাংলাদেশে পাওয়া যায়, যেতে পারে, নাও যেতে পারে, আমি জানি না। অনলাইনে দেখতে পারো আর কি, মানে পাওয়া যায়, যেতে পারে। তো কম্পিউটার দুইটা জিনিস বুঝে বুঝে আর কি, একটা হচ্ছে ভোল্টেজ আছে, আর হচ্ছে ভোল্টেজ নাই। ভোল্টেজ আছে দ্বারা সে বলতেছে ওয়ান, আর ভোল্টেজ নাই দ্বারা বলতেছে জিরো। ঠিক আছে। অর্থাৎ ওয়ান জিরো আর কি। অথবা এই ওয়ানটাকে তারা সত্য ধরতেছে, এটাকে তারা মিথ্যা ধরতেছে। তো এরপর বেস করে সে হচ্ছে কাজ করছে আর কি। তারপর সে হচ্ছে যোগ গুণ নিয়ে কাজ করছে, এবং এই যোগ গুণ গুলা কতগুলো নিয়ম ফলো করে, এটাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয় আর কি। আর এই সবকিছু বলা আছে, সে যে কাজগুলো করছে সবকিছু বলা আছে, সে দুইটা বই পাবলিশ করছে, এই দুইটা বইয়ে দেওয়া আছে আর কি। তো এগুলো অবজেক্টিভ আসতে পারে আর কি। তো একটু রিডিং এর মধ্যে এটা এটা আছে আর কি। এটা তো মনে হয় মানে বুঝছো এই জিনিসটা কি, এটুকু সম্পর্কে হুম কোনো কোশ্চেন আছে? হুম হুম। আচ্ছা, তাই না, বাকিটা পড়ো। তোমার কি কোশ্চেন, কোনো কোশ্চেন আছে এখানে? এটা পড়ো, এখানে কি বলছে দেখো। এবং বীজগণিতের মূল কথা। উম, সাধারণ বীজগণিতে কোন চলক বা ভেরিয়েবলের বিভিন্ন মান হতে পারে, কিন্তু বুলীয় বীজগণিতে একটি চলকের কেবলমাত্র দুটি মান সত্য, এক দুটি মান, অথবা একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা মানে জিরো, এটা যেটা বলে মিথ্যা। আর কি। মানে সাধারণ হুম, বীজগণিতের মান তো মনে করো ওয়ান টু থ্রি ফোর, যে কোনো কিছু হতে পারে আর কি, মানে ভেরিয়েবলের মান আর কি। ঠিক আছে, মানে চলকের মান। কিন্তু বুলিয়ান ভেরিয়েবল মান হয় তোমার ওয়ান হবে, নাহলে জিরো হবে, এর মধ্যে যে এগুলো হবে না আর কি, এটাই বলছে এখানে। তো এই যে জিরোটা হচ্ছে তোমার যে ভোল্টেজ নাই, মানে জিরো ভোল্টেজ থেকে 0.8 ভোল্টেজ। আর ওয়ানটাকে হচ্ছে তোমার
2 ভোল্টেজ থেকে 5 ভোল্টেজ, মানে এটাকে ভোল্টেজ কাউন্ট করছে, 0.8টাকে ভোল্টেজ কাউন্ট করে না আর কি। ঠিক আছে, এরকম। তারপর তারপর হলো ভোল্টেজ জিরো, জিরো ভোল্টেজ থেকে 0.8 ভোল্টেজ, জিরোর হুম ক্ষেত্রে, ওয়ানের ক্ষেত্রে 2 ভোল্টেজ থেকে হুম 5 ভোল্টেজ। হুম কম্পিউটারের ইলেকট্রনিক্স সার্কিট গুলো জিরো কিংবা ওয়ান এই দুই মানের মাঝামাঝি কোনো মান ধারণ করে না। হুম তারপরে বুলিয়ান বীজগণিতে তিনটি মৌলিক ক্রিয়া আছে, যথা বুলিয়ান যোগের ক্রিয়া, লজিক অর অপারেশন, বুলিয়ান গুণের ক্রিয়া লজিক্যাল এন্ড অপারেশন, বুলিয়ান পূরকের ক্রিয়া লজিক্যাল নট অপারেশন। আচ্ছা, তো থামো বুলিয় থামো একটু থামো। তো এই যে দেখো, কম্পিউটার শুধুমাত্র জিরো নেয়, শুধুমাত্র ওয়ান নেই, কিন্তু মানে 0.8 এরকম নেয় না, বা 0.7 নেয় না। ঠিক আছে, শুধুমাত্র এক হয় জিরো হবে, নাহলে ওয়ান হবে, এটা এখানে বলছে। আর বুলিয়ান যে বীজগণিত আছে, এটা শুধুমাত্র কি যোগ হতে পারে, যেমন আমরা এগুলো দেখছি যে অরে আমাদের যোগ হয়, এন হয় এবং নট হয়, এই তিনটা কাজই সম্ভব, এছাড়া কোনো সম্ভব না আর কোনো কাজ। তো এইখান থেকে এই পর্যন্ত বুঝছো? কিন্তু কম্পিউটার আমরা সবই করি। হ্যাঁ, কম্পিউটার মনে করো আমরা হচ্ছে 78.1, তারপরে হচ্ছে তোমার 70.9। তখন কম্পিউটার কি করে, এটাকে বাইনারিতে কনভার্ট করে, মনে করো 1011, 0.11, তখন দেখো সবগুলো কিন্তু ওয়ান এবং জিরো জিরোর মধ্যে আছে, এটাকে বাইনারি করতে কনভার্ট করে, তারপরে তারা যোগ করে আর কি। তো যোগ করে সে বাইনারি থেকে আবার কিতে কনভার্ট করে, ডেসিমেলে কনভার্ট করে রেজাল্ট শো করে আর কি। কিন্তু কম্পিউটার যে কাজটা করতেছে, ভিতরে যে কাজটা করে, সব কিন্তু বাইনারিতে করতেছে, বুঝছো? যেমন আহ ই তুমি মনে করো একজনের টেক্সট পাঠাইলা যে তুমি আমি আই ইট রাইস। ঠিক আছে, একজন মেসেজ পাঠাইলা, তো এটা তোমার পড়বা, এটার একটা আজকে ভ্যালু আছে, এটার একটা আজকে ভ্যালু আছে, সবগুলোর একটা আজকে ভ্যালু আছে, এটা সামনে পড়বা আর কি। ঠিক আছে, মনে করো আয়ের আয়ের আজকে ভ্যালু হচ্ছে 10011, ইট ইটের মান হচ্ছে 0111001, এরকম এর একটা আছে, টির আছে, সবগুলোর আছে ওকে, বুঝছো? কিছু একটা আছে। তো এই সবগুলা কি করবে, মানে এখান থেকে এতে কনভার্ট হবে, কনভার্ট হয়ে সে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, যে মনে করো তুমি যার টেক্সট করলা কি আই প্রাইস, তার কম্পিউটার এটা কি রিসিভ করবে আর কি, রিসিভ করে সে এটাকে আবার কনভার্ট করে আই প্রাইসে পরিণত করে, তারপর তার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে শো করবে আর কি, বুঝছো? এগুলো কত গতিতে হয়? হুম। এগুলো কিসের গতিতে হয়, আলোর গতিতে? হ্যাঁ, এগুলো হচ্ছে আলোর গতির কাছাকাছি। এই নিয়ে আমরা আলোচনা করবো আর কি সামনে। এত ফাস্ট আমি লেখা হাতে হাতে চলে যায়। হ্যাঁ, মানে কম্পিউটার মনে হয় ন্যানো সেকেন্ডে কাজ করে, 10⁻⁹ কাজ করে আর কি। আচ্ছা, তো বাকিটুকু পড়ো, তাই না? বীজগণিতে ভগ্নাংশ, ঋণাত্মক সংখ্যা, বর্গ ইত্যাদির ব্যবহার নেই। অরকে অরকে ভি চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়, অথবা এন কে ভি এর উল্টা চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়। নট কে এটা সাইন জানি না আমি, দিয়েও প্রকাশ করা হয়। ইকুইলিব্রিয়াম আর কি। যাই হোক, তোমার এই জিনিসগুলোতে প্রকাশ করা হয়, এগুলো অবজারভেশন উপর মাথায় রাখো আর কি, এগুলো আসে না। তাই ওর হচ্ছে তোমার এটা, এন দিছে এটা, এ দিছে এটা, শেষ। আচ্ছা, তো আমরা এটা পড়ার দরকার নেই, আমরা হচ্ছে এখানে আসি। এই দেখো, এটা হচ্ছে বুলিয়ান আলজেব্রা আর কি, এটা হচ্ছে যোগের নিয়ম। জিরো জিরো যোগ করছি, জিরো আসছে, 10 যোগ করছি, ওয়ান আসছে, 01 যোগ করছি, ওয়ান আসছে। কিন্তু এখানে একটু ঝামেলা আছে, 11 যোগ করছি, মানে 11 যোগ করলে কি আসার কথা, 2 আসার কথা, অথবা বাইনারিতে 11 যোগ করলে কি আসবে, 10 আসবে, তাই না? কিন্তু বুলিয়ানে 11 যোগ করলে ওয়ানই আসে, এইটা একটু ব্যতিক্রম নিয়ম আর কি, বুঝছো? এটা মাথায় রাখবা। হুম। তাহলে দেখো, ওই যে প্রথম তিনটা কিন্তু সমীকরণ সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে, কিন্তু 4 নম্বর সমীকরণ কিন্তু মেনে চলতেছে না। ঠিক আছে, এই 1 1 = 1 এটার সাথে সাধারণ বীজগণিতের কোনো মিল নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে বুলিয়ান যোগের চিহ্ন সাধারণ যোগ চিহ্নকে বোঝায় না। বুলিয়ান যোগকে লজিক্যাল এডিশন বা লজিক্যাল অর অপারেশন বলা হয়। আর গুণের ক্ষেত্রে অ্যালজেব্রা নিয়ম হচ্ছে এটা,
গুণে খেলে সবকিছু মিলতেছে দেখো, মানে জিরো জিরো গুণ করতে জিরো আসতেছে, ওয়ান জিরো গুণ করতে জিরো আসতেছে, জিরো জিরো গুণ করতে জিরো আসতেছে, ওয়ান আর গুণ করলে ওয়ান আসতেছে আর কি। তো এটাকে বলা হয় লজিক্যাল এন্ড অপারেশন। তো এটুক কাহিনী বুঝছো? হুম। রাফি, হুম। তাহলে এই বৈশিষ্ট্যগুলো একটু দেখো, বলো একটু, শুনি আমরা। সূত্র বুলিয়ান না ফর্মুলা এগুলা কি? একটু রিডিং পড়তেছি আজকে আমরা, রিডিং বলা বেশি সহজ হবে মনে হচ্ছে আর কি, এই জন্য পড়তেছি। দ্রুত বলো। কে বলবো, আমি? তুমি। আল্লাহ। আমি, আপনার এত সুন্দর কণ্ঠ, আপনি বলবেন কি আমার এটাকে? কানা দুনা মানুষ চোখে দেখি না। বলা শিখতে কি হবে, বলে- শ্বাস কি করতে থেকে হবে। ধ্রুবক? ধ্রুবক আর চলক থেকে? না না না, এই যে এটা, এই যে এটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য? হুম। আচ্ছা, বুলিয়ন অ্যালজেব্রার বৈশিষ্ট্য। ইংলিশ পাই না। কি লিখছে? ক্যারেক্টারিস্ট অফ বুলিয়ান আলজেব্রা। হুম, বুলিয়ান আলজেব্রা শুধুমাত্র জিরো এবং ওয়ান দুটি মাত্র অঙ্ক ব্যবহৃত হয়, হ্যাঁ। এটা তো এই বুঝছো এখন, আলজেব্রা বুঝলাম। শুধুমাত্র যোগ ও হ্যাঁ, এই আলজেব্রায় শুধুমাত্র যোগ ও গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা হয়। এটা সঠিক। বুঝছো আশা করি। এতে তারপর? কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। হ্যাঁ, এটাও এটা সঠিক। ভাষা বুঝছো। এতে কোনো ধরনের জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। হুম। হ্যাঁ, সত্য কথাই কইছে। এই অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ পদ্ধতি। এটা এখন সহজ লাগবে না, একটু কঠিন দশমিক লাগবে। এটা আস্তে আস্তে সহজ লাগবে। দশমিক অ্যালজেব্রা এটা আবার কি? দশমিক আলজেব্রা মানে হচ্ছে তোমার 10 ভিত্তিক, 10 এর সাথে তুমি 70 যোগ করতেছো, 80 হইতেছে এটা। এটা আর এখানে ওয়ান থাকে, ওয়ান যোগ দশমিক। করলে 1 আসে। মানে 10 এর সাথে যদি 10 যোগ আহ, করো তাহলে 10ই আইবে আর কি। হ্যাঁ। আচ্ছা, এটা পরে বুঝে দিচ্ছি, 10 এর সাথে 10 যোগ করতে গেলে 10 আসে। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো কি তোমরা বুঝছো না? রাফি রাই না, একটু রেসপন্স করো। বুঝছি। সত্য কথা লিখছে সব। হুম। রাইনা বুঝছো? রাইনা কি আছো নাকি? হ্যাঁ, আছে। বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, রাফি এখান থেকে পড়া শুরু করো। পরেরটুকু বলছে, বুলিয়ান ধ্রুবক ও চলক, হুম। কনস্ট্যান্ট এন্ড ভেরিয়েবল। সাধারণভাবে ধ্রুবক বলতে কোনো গাণিতিক প্রক্রিয়ায় ব্যবহৃত বিভিন্ন রাশির মান স্থির বা অপরিবর্তনশীল থাকাকে বোঝায়। আর চলক বলতে এমন গাণিতিক রাশিকে বোঝায় যার মান সর্বদা পরিবর্তনশীল, অর্থাৎ হুম। চলকের মান স্থির থাকে না। আর চলক হুম। বলতে কি বলি, বুলিয়ান আলজেব্রায় ব্যবহৃত কোনো রাশির মান যদি শুধুমাত্র শূন্য হুম। বা ওয়ান নির্দেশ করে তবে বুলিয়ান ধ্রুবক, কি লিখছে, তবে তাকে বুলিয়ান ধ্রুবক বলা হয়। হুম। হ্যাঁ, জিরো আর ওয়ান কে, হুম। না যেমন না, শুধুমাত্র এ ইজ হ্যাঁ, ইকুয়াল টু, মানে এখানে তো মান দুইটাই আছে, একটা জিরো আছে একটা ওয়ান আছে, তাই না? এটাই তো তাহলে ওয়ান, এই অবশ্যই দুইটাকেই। এই দুইটা, মানে যে কোনো একটাই তার বুলিয়ান ধ্রুবক, তাই না? হ্যাঁ, নির্দিষ্ট হয়ে গেল তাইলে। হ্যাঁ, মানে এখানে কনস্ট্যান্ট নির্দিষ্ট হয়ে গেল আর কি। এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, যেমন শুধুমাত্র এ ইজ ইকুয়াল টু জিরো অথবা শুধুমাত্র এ ইজ ইকুয়াল টু ওয়ান হলে এ ধ্রুবক বলে গণ্য হবে। অপরপক্ষে রাশিটির মান দুইটি ভিন্ন অবস্থায় নির্দেশ করে, অর্থাৎ জিরো ও ওয়ান, তবে তাকে বুলিয়ন চলক বলা হয়। দুটি হুম। ভিন্ন অবস্থা নির্দেশ করে। যেমন এ ইজ ইকাল টু জিরো ওয়ান, উভয়টি হল উভয়টি হলে একে চলক বলা হবে। বিভিন্ন হুম। ইলেকট্রনিক বর্তনীর ইনপুট ও আউটপুটের লজিক অবস্থা নির্দেশ করার জন্য চলক ও ধ্রুবক ব্যবহার করা হয়। হুম। জিরো ওয়ান উভয়টি হলে। আগে যাব। হুম, আগাও। হাই হাই। পরে বলছে বুলিয়ান পূরক। হুম। পূরকের ইংলিশ কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি দেওয়া না, কমপ্লিমেন্ট কি জানি বলে।
কমপ্লিমেন্ট কি দেবা? কমপ্লিমেন্ট দেওয়া, এটা পুরো কেমনে? ওটা কমপ্লিমেন্ট, তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে প্রশংসা। এটা বানানো হয়েছে এরকম, কমপ্লিমেন্ট এটা হচ্ছে প্রশংসা। ঠিক এই আছে। উচ্চারণ তো একই রকম, আর এটা কমপ্লিমেন্ট। হচ্ছে তোমার কম প্লি, প্লি এটা হচ্ছে আই ই মেন্ট। এটা হচ্ছে প্লিমেন্ট, পুরো, ওটা কি প্লাইমেন্ট বলি? ওটা তো কমপ্লিমেন্টই বলি। উচ্চারণ তো একই থাকবো ভাই, ইংলিশের কোনো ভাব আছে নাকি? হাউ লিটল ইংলিশ। আমি আর ভাবতেছিলাম প্রশংসা হবো, কি পুরো লেখা দিস। হুম। আচ্ছা, একটা হইলেই হইলো। তো কি বলছে, বুলীয় বীজগণিতে চলকের দুটি সম্ভাব্য মান 0 এবং 1 কে একটিকে অপরটির পূরক বলা হয়, অর্থাৎ 1 এর পূরক 0 এবং 0 এর পূরক 1। অর্থাৎ হুম। সত্যকে উল্টিয়ে মিথ্যা এবং মিথ্যাকে উল্টিয়ে সত্য করা। গণিতের ভাষায় লেখা হয় এভাবে: এর পূরক এ প্রাইম অর্থাৎ এ বার, এ হুম। প্রাইম অথবা এ বারকে এ নট বলা হয়। হুম। বাহ। যদি এর মান 0 হয় তবে এ প্রাইম ইজ ইকুয়াল টু 1, যদি এর মান 1 হয় তবে এ প্রাইম ইজ ইকুয়াল টু 0 হবে। হুম। বুলীয় বীজগণিতে পূরকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বুলীয় বীজগণিতে অঙ্ক করতে গেলে প্রায় প্রায় পূরক নির্ণয় করতে হয়। এটা তো সৃজনশীল লেখা রেখে দিস। শেষ তো আর আগামো। না, তো বুঝছো মানে এখানে অবশ্যই না। জিনিসটা হচ্ছে তোমার, মানে ভেরিয়েবল হচ্ছে এখানে মনে করো এ, পুরো। ঠিক আছে, কিন্তু ভেরিয়েবল দুইটা অবশ্য মানে যে কোনো দুইটা, হয় জিরো হবে নাহলে ওয়ান হবে। মানে এখানে ভেরিয়েবলের যে কনস্ট্যান্ট গুলো আছে, কনস্ট্যান্ট গুলো আমাদের ফিক্সড, কিন্তু আসলে জানি না আসলে জিরো হবে না ওয়ান হবে। এখানে এর মান জিরো হইতে পারে, এর মান ওয়ানও হইতে পারে, এটা আমরা ক্যালকুলেশন করে বের করবো আর কি। এইটা দ্বারা এটা বোঝাইছে আর কি, বুঝছো এটা? হুম, মানে এর মান 0 অথবা 1, দুইটাই ভেরিয়েবল, মানে কি বলে, ধ্রুবক, হ্যাঁ, কনস্ট্যান্ট। মানে জিরো তো কনস্ট্যান্ট, এর মান তোমার কি হইতে পারে, জিরো হইতে পারে, ওয়ান হইতে পারে। ঠিক আছে, আর এটাকেই যদি বলা দুইটা হয়। এই দুটো না হয় তার, হ্যাঁ, বলো। এই দুটো না হলে কি চলক হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা, এখানে দেখো এই যে এই জিনিসটা, এখানে একটু এটা বোঝানোর আগে আমি দ্বৈত নীতিটা বুঝাই দিই। দ্বৈত নীতি বলতে হচ্ছে তোমার এই যে জিনিসটা বোঝাই, হয় এর মান হচ্ছে তোমার জিরো আসতেছে না এর মান ওয়ান আসতেছে, এছাড়া অন্য কোনো কিছু গুরুত্বপূর্ণ না এখানে। এটাকে বলা হয় দ্বৈত হুম। নীতি আর কি, বুঝছো? আচ্ছা, হ্যাঁ। আর বুলিয়ান পূরক বলতে বোঝায়, মনে করো এ এর মান আমরা ধরে দিলাম সে ওয়ান, তাহলে এ বার মানে কমপ্লিমেন্ট অবশ্যই জিরো হবে। ঠিক আছে, অথবা মনে করো বি এর মান আমরা জিরো ধরলাম, তাহলে বি বার কি হবে, ওয়ান হবে আর কি। এটাই বলছে আর কি এখানে। বুঝছো? হুম। আচ্ছা, রাইনা কিছু বলছো না কেন তুমি, কিছু মানে বুঝছো কি বুঝছো না? রাইনা, রেসপন্স করো। হ্যাঁ, বুঝছি আমি। রেসপন্স করো তাড়াতাড়ি। আচ্ছা হ্যাঁ, শুনছি। এখন আহ এই যে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বুলিয়ান উপপাদ্য, মৌলিক উপপাদ্য, হ্যাঁ বিনিময় উপপাদ্য, অনুসঙ্গ উপপাদ্য, এগুলো আর কি। ঠিক আছে, বা এই যে ডিমর্গান উপপাদ্য উপপাদ্য, এগুলা এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ আর কি। সব বিস্তৃতি আছে এগুলার? হ্যাঁ, না না না, এগুলো একটু এগুলো মনে সবগুলো রাখতে হবে প্রমাণ অনেকগুলো। শিখতে হবে? কি? প্রমাণ শিখতে হবে? না না, প্রমাণ শিখবে কেন, এগুলো হচ্ছে মনে রাখবে আর কি, যে মৌলিক উপপাদ্য না? এটা মানে গণিতের উপপাদ্যের মতো না, তাইলে? এটা মানে জেনারেল উপপাদ্য আর কি। মানে ধরে নিয়েছে এগুলো হচ্ছে তোমার, ঠিক আছে এরকম, এবং এর সাথে জিরো যোগ করলে এ আসবে, এর সাথে যদি ওয়ান যোগ করে তাহলে ওয়ান আসে। আচ্ছা, এগুলো কিভাবে মনে রাখবা দেখো, এর সাথে জিরো যোগ করলে তো আমাদের এ আসে, তাই না? এটা তো আমরা জানি, কিছুর সাথে জিরো যোগ করলে ওয়ান আসে, সরি এ আসে। এটা তো মনে করো মানে মনে সহজ, মানে সহজে রাখতে পারবা, কিন্তু পরেরটা তাহলে কিভাবে মনে রাখবা? দেখো,
এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান আসছে। দেখো এখানে কিন্তু অলরেডি ওয়ান আছে, তাহলে এর মানে কি হবে বলো তো? জিরো। জিরো। সাবাস, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান আসবে না, এই জন্য ওয়ান আসছে। বুঝছো? হুম। আচ্ছা, তারপরে এখানে আমরা একটু আগে বললাম ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান না? হ্যাঁ। হুম। তাহলে এ প্লাস এ ইকুয়াল কি হবে? এ হবে না? জিরো। হুম। আচ্ছা, এ যদি আমাদের ওয়ান হয় তাহলে এবার কি হবে বলতো? জিরো। জিরো। আচ্ছা, যদি এ প্লাস এ বার আসে, মানে ওয়ানের সাথে যদি আমরা জিরো যোগ করি তাহলে কি আসবে? ওয়ান আসবে না? ওয়ান। হুম। এই যে এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? আর এরপরে দেখো ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কি আসবে? ওয়ান আসবে না? অথবা জিরোর সাথে জিরো গুণ করলে আমাদের জিরো আসবে না? তাহলে এর সাথে এ গুণ করে কি আসবে? এ আসবে না? কি আসবে? হুম। হ্যাঁ। আবার তুমি এস করে মেরে দিও না, এর সাথে এ গুণ করলে এস করে মেরে দিও না, এর আসলে জেনারেল নিয়ম ফলো করতেছে না। এর সাথে এ গুণ করলে এ আসবে, এই যেটা। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আশা করি প্রথম কয়েকটা বুঝছো। তাহলে এর সাথে ওয়ান গুণ করলে কি আসবে? এই আসবে না? মানে কোনো এই। কিছুর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কি আসবে? এই আসে। বুঝছো? এই। আর মনে করো এর মান হচ্ছে আমাদের ওয়ান, তাহলে এবারের মান হচ্ছে আমাদের কি? জিরো। তাহলে এ এবার যদি গুণ করি, মানে ওয়ানের সাথে জিরো গুণ করি তাহলে কি আসবে? জিরো আসবে না? জিরো। হুম। এই যে এটা হচ্ছে এটা, এ এবার জিরো, মায়ের সাথে জিরো গুণ করলে জিরো আসে। তাইলে কি এগুলা কি বোঝা গেছে কেমনে কেমনে আসে? হ্যাঁ। বুঝছো? তুমি কি ম্যাথস করার সময় আসবে? না না, ম্যাথ করার সময় এগুলো আমাদের লাগবে, কিন্তু আমাদের এভাবে আসলে এগুলো দেখাইতে হবে না। এগুলো তো তোমাদের মানে সেন্স করানোর জন্য আমি মানে দেখাচ্ছি আর কি, এগুলো তোমাদের আসবে না। আমাদের এটা দিয়ে ম্যাথ আসবে আর কি, মানে আমাদের ম্যাথের ক্ষেত্রে উপপাদ্য গুলো ইউজ করতে হবে আমাদের। বুঝছো? হ্যাঁ। রাফি বুঝছো? হুম। হুম। আচ্ছা, দেখো বিনিময় উপপাদ্য আর অনুষঙ্গ উপপাদ্য এগুলা জেনারেল তিন নিয়ম অনুসারে করতেছে, মানে আমাদের জ্যামিতি অথবা বলো বীজগণিত বলো, এগুলো ফলো করতেছে। এগুলো তো দেখো তো, বুঝো কিনা। বুঝতে পারছো? সামনে আগাবো। হুম। এই পুরা এইটা মানে ছকটা একটু দিয়ে দেন হোয়াটসঅ্যাপে। তো এটা বই নাই? বইয়ে পুরাটা নাই। কেন? বইয়ে নাই পুরাটা, শুধু লজিক্যাল অর এন্ড আর নট আছে। মানে আরেকটু এই বলো। বইয়ের সাথে মিলে আর কি মৌলিক মৌলিক উপপাদ্য শুধু দেওয়া এ প্লাস জিরো, এ প্লাস ওয়ান, এ প্লাস, দাঁড়ান দেখাইতেছি। আচ্ছা, সমস্যা নাই, আমার পিডিএফ দেওয়া আছে তো টেলিগ্রাম গ্রুপে, বইয়ের পিডিএফ দেওয়া আছে, তো বইটা নামাই ফেলো। উম, কেমনে জানি ঘুরায় বুঝলাই তো গেছি। কি করাচ্ছ তুমি? ও, পিডিএফ দেওয়াই আছে না? হ্যাঁ, বইয়ের পিডিএফ দেওয়া আছে তো টেলিগ্রাম গ্রুপে, সবগুলা বইয়ের পিডিএফ দেওয়া আছে। লাগে বেটা, বই এরকম সমস্যা আছে? দেওয়া কেন, আমি খুঁজে পাইছি না। আচ্ছা, দেখাও লাগবে না, সমস্যা নেই। আহ হয়তো পরে আছে বা আগে আছে, এগুলো দেওয়া থাকা উচিত প্রত্যেক বই আর কি। এটা না দিলে ম্যাথ করবে কেমনে? তারপরে এই যে ডি মর্গান উপপাদ্যে আসি আমরা, ঠিক আছে? এটা মনে হয় গতকাল কিছু দেখাইছিলাম। যদি এ আর বি যদি যোগ আকারে থাকে, যখন তারা কি হবে? ভাঙবে, তখন কি গুণ হয়ে যাবে আর কি, ঠিক আছে? আর যখন তার কি গুণাকারে আছে, যখন ভাঙবে তখন যোগ হয়ে যাবে। এই দুইটা কি বুঝছো? এটা কিন্তু হ্যাঁ, খুবই বুঝছি। গুরুত্বপূর্ণ আর কি।
তারপর বিভাজন উপপাদ্যে আমরা আসি, এটা একদম সহজ। এর সাথে বি গুণ করবা, এর সাথে সি গুণ করবা, যে বি এসি। ঠিক আছে। এটাতে একটু আসো, এটাতে একটু সমস্যা হতে পারে তোমাদের। যেমন আমরা হচ্ছে এটা এ প্লাস বি আর এ প্লাস সি এটা গুণ করে দিই, এ প্লাস বি আর এ প্লাস সি যদি গুণ করে দিই, তাহলে কি আসতেছে দেখো, এ ইন্টু এ প্লাস, মানে এটার সাথে এটা গুণ করলাম, তারপর এটার সাথে এটা গুণ করবো, এ ইন্টু সি, তারপর আবার বি ইন্টু এ প্লাস বি ইন্টু সি। তাহলে এই এ এ গুণ করলে কি আসে রাফি বলো, মাত্র পড়াইলাম। হুম। এ গুণ করলে কি আসে? এ এ ওয়ান। হাত, সরি এ সরি, আসে। এ আসে এ আসে। কই আছি আমি? আচ্ছা, তারপরে তাহলে সি কই থেকে এলো? সি কি? কি, এর সাথে সিলেকশন। হ্যাঁ এই যে এ আর সি গুণ করছি, তাহলে সি, তারপর বি এর সাথে এ গুণ করছি, সি এর মান কত? বি, সি এর বি এর মান সাথে কত? বিসি। সি এর মান মানে হয় জিরো নাহলে ওয়ান আসবে, কিছু একটা আসবে। তাহলে লিখবো কেমনে? দেখি এটা কি লেখা যায়। এটা কিছুই লেখা যায় না, সি তো হ্যাঁ, যা আছে তাই তো লিখছেন। খালি এটা চেঞ্জ করছি আমরা। আচ্ছা, এখান থেকে কি দেখো, এ কমন যায় না, ওয়ান প্লাস সি লেখা যায় না? হুম, পরেরটা থেকে বি কমন যায়। না, বি কমন গেলে তো আবার মানে আগেরটাই আসতেছে, তো সব এটা তো কিছু হলো না। এই ওয়ান প্লাস সি গুলো কি লেখা যায় দেখো, ওয়ান প্লাস সি গুলো কি লেখা যায়, ওয়ান লেখা যায় না? ওয়ান। তাহলে এ ডট ওয়ান প্লাস বি এ প্লাস বিসি, তাই না? তো এ ডট ওয়ান মানে কি, এ, এ বি প্লাস বিসি। আবার এ কমন যায়, ওয়ান প্লাস বি প্লাস বিসি, এ, এটা পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারতেছি আমরা, বিসি, তাহলে এ প্লাস বিসি। তার মানে এ প্লাস বিসি এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এ প্লাস বি এ প্লাস সি। এটা লিখতে পারি কেন বলো? এটা কি বুঝছো? কোন সূত্রের ব্যাখ্যা করলেন? এই যেটা, কালার চেঞ্জ করি, এইটা। ও, বিভাজন উপপাদ্য। হ, বুঝছো? হুম। কি বুঝছো? ছি। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? দেখা যায়, শোনা যায়? হ্যালো? হ্যাঁ, শোনা যায়। ওকে, তাহলে কি এইটা কি বুঝতে পেরেছো, এটা কিভাবে আসলো? হ্যাঁ, বুঝতে পারছি। রাফি, শুনতে পাচ্ছো, দেখতে পাচ্ছো, এটা বুঝছো? হুম। হুম। ওকে, ঠিক একইভাবে তোমার মানে এগুলো প্রমাণ করে আসা যায় আর কি, ঠিক আছে? মানে এগুলাও প্রমাণ করে বের করা যায়, এটা ইকুয়াল টু এটা, অথবা এটা ইকুয়াল টু এটা।
এই প্রমাণগুলা মেবি এখানে দেওয়া আছে, চাইলেই দেখতে পারো। ওই, এই যে এখানে এগুলো প্রমাণ করে দেওয়া আছে, মানে যেটা, এটা কেন হচ্ছে তোমার এ হলো, ঠিক আছে। তার এখানে ধরছে এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু ওয়ান, ধরে নিছে আর কি। এমনি তুমি ধরতে পারো এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু জিরো, কোনো সমস্যা নেই। তাহলে এ প্লাস এবার, যেহেতু এ ইকুয়াল টু জিরো তাহলে জিরো হবে, এবার তাহলে অবশ্যই ওয়ান হবে। আর এর মান আমরা যদি জিরো ধরি তাহলে বি এর মান ওয়ান হবে আর কি, ঠিক আছে। তাহলে ওয়ান ওয়ান গুণ করলে আমাদের কি ওয়ানই আসতেছে, জিরো প্লাস ওয়ান, জিরো প্লাস ওয়ান করলে ওয়ানই আসতেছে, মানে এটা আসতেছে। তাহলে ওয়ান ইকুয়াল টু আমরা কি ধরছিলাম, তাহলে এ প্লাস এবার বি ইকুয়াল টু আমাদের কি আসতেছে, ওয়ান আসতেছে। বুঝতে পারছো? ওই জানি এটা। ও আচ্ছা, এটা প্রমাণ করতেছে তারা, এই যে এটা প্রমাণ করতেছে, এইটা প্রমাণ করতেছে। তাহলে এটার বাম পক্ষ তাহলে কি আসলো আমাদের, মানে এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান আসছে আর কি। একটু দ্রুত করে বলছি আমি। তাহলে এই যে এ প্লাস এ বার, মানে এটা, এটা ইকুয়াল টু আমাদের ওয়ান আসছে, তাই না? মানে বাম পক্ষ আমাদের কি আসছে, বাম পক্ষ হচ্ছে এ প্লাস এ বার বি, এটার মান আমাদের ওয়ান আসছে। ওয়ানটা কেমন আসছে তো দেখলাই। আবার এ প্লাস বি হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষ হচ্ছে তোমার কি, এ প্লাস বি। তাহলে এর মান তারা জিরো ধরছে, বি এর মান তারা ওয়ান ধরছে, তাহলে ওয়ান। তাহলে এটাও যেহেতু ওয়ান, এটাও যেহেতু ওয়ান, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এ এবার বি ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে। এভাবে তারা প্রমাণ করছে বিষয়টা। এগুলা তোমরা বাসায় দেখলেই পারবে আর কি। এগুলো আমার গুরুত্বপূর্ণ না, জাস্ট দেখাইছে কিভাবে কিভাবে এই জিনিসগুলো আসছে আর কি। তো এগুলা হচ্ছে মনে রাখতে হবে, মানে এই চারটা তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে কোনটা কি। প্রথমটা ইজি মনে রাখতে পারবা, তারপর এটাও একটু মনে রাখতে হবে, এটাও একটু মনে রাখতে হবে, এটাও একটু মনে রাখতে হবে। আর এটা তো জানোই, এ ডাবল বার হয়ে গেলে এ হয়ে যায়। আর এটাও একটু মনে রাখতে হবে, এ প্লাস বি বার। মোট কথা এই যে এটা, এটা, এটা আর এই চারটা হচ্ছে কষ্ট করে মনে রাখতে হবে আর কি। আর বাকিগুলো এমনি তোমরা সেন্স করে বুঝতে পারবে। বুঝছো? রাফি কি বুঝতে পেরেছো? হুম। ওকে, তাহলে আমাদের সূত্র শেষ। সূত্র পরে সত্যক সারণী আসলো। সত্যক সারণী অথবা ট্রুথ টেবিল, এগুলো আমরা আগেই পড়ছিলাম, মানে কোনটা সত্যক সারণী বলে। একটু আমি দেখাই দিই, একটা দেখাই দিলে সব বলে পারবে আশা করি। যেমন এখানে একটা সূত্র ছিল, আমাদের কি সূত্র ছিল, বলতেছে যে এটার সত্যক সারণী বের করো, ঠিক আছে। এটা সত্যক সারণী বের করো। তাহলে আমরা সত্যক সারণী দেখি আমাদের কি, মানে এটা হচ্ছে আমাদের কি, এ প্লাস এ বি ইকুয়াল টু এ, এটার আমাদের কি লাগবে, সত্যক সারণী লাগবে, তাই না? তাহলে এটা বাম পক্ষ, আমাদের ডান পক্ষ হইলে আমাদের চলে, তাই না? তাহলে আমরা দেখি, যেহেতু আমাদের দুইটা হচ্ছে আমাদের কি এখানে, আহ, দুইটা হচ্ছে আমাদের কি ভেরিয়েবল, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে আমরা দুইটা ভেরিয়েবলের জন্য চারটা আমরা বিন্যাস পাবো, তাই না? টু টু দি পাওয়ার এন, মানে টু স্কোয়ার, মানে চারটা পাবো আর কি। প্রথমটা জিরো, তারপরটা ওয়ান, তারপরে টেন, তারপরে হচ্ছে ইলেভেন। আর যেগুলো ফাঁকা আছে সেগুলোতে জিরো জিরো বসাই দিব। তাহলে বাম পক্ষ আসতে গেলে আমাদের প্রথম কি করতে হবে, এবি দ্বারা গুণ করতে হবে। করলাম এবি দ্বারা গুণ। এবি গুণ করলে দেখো এ আর বি গুণ করবো, তাহলে জিরো আসলো, জিরো ওয়ান করলে জিরো আসলো, ওয়ান জিরো গুণ করলে জিরো আসলো, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আসলো, তাই না? তারপরে দেখো এ প্লাস এবি, অর্থাৎ এই যে এবির সাথে এই এ গুণ যোগ করে দেবো আর কি আমরা। জিরো জিরো যোগ করলে জিরো আসবে, জিরো জিরো যোগ করলে জিরো আসবে, ওয়ান জিরো যোগ করলে ওয়ান আসবে, ওয়ান ওয়ান গুণ করলে আমাদের কি আসবে, ওয়ানই আসবে। তাহলে দেখো এই যে দেখো এ প্লাস এ বার, সরি এ প্লাস এ বি, এটার যে তোমার মানগুলা, এটা কি এর সাথে মিলতেছে না? হ্যাঁ। যেহেতু মিলতেছে তাহলে এটা অবশ্যই
দুইটা দুই পক্ষ সমান, আর এই দুই পক্ষের জন্য সত্য সারণী দিচ্ছে এটা, এই যেখানে দেওয়া আছে সুন্দর করে। বুঝছো হ্যাঁ, বুঝছি। রাফি? হুম। তাহলে এখানে আরেকটা দেওয়া আছে, এটা আরেকটা আমরা চেক করি যে এটার বাম পক্ষ এটার ডান পক্ষ সমান যে হয় কিনা। তাহলে প্রথমে হচ্ছে আমরা এবি দিব, প্রথমে 0, তারপরে সে 0 1, তারপরে 1 0, তারপরে 1 1, এই 0 বসাই দিলাম। তাহলে আমাদের এ বার লাগবে, মানে এর ঠিক উল্টা আর কি। তো এই 0 জন্য আমাদের 1, এই 0 জন্য আমাদের 1, এই 1 এর জন্য 0, এই 1 এর জন্য এর 0। মানগুলো যে 0 0 1 1 নিলাম, এগুলো কোত্থেকে পাইলাম? এটা এই যে তোমার শিখে দিছিলাম না, যে সত্য সারণী কেমনে বসাবা, বাইনারি মান। প্রথমে হচ্ছে 0, তারপরে তারপরে কি হবে, 0 পরে 1 আসে, তারপর 10 আসে, তারপর 11 আসে, এরই তো হুম। 4টা ভাগ, তাই না? আর হচ্ছে তোমার কি 0 বসে দিবা, যদি মনে করো 3টা থাকে আর কি, এ বি সি থাকে, তাহলে কি করবা? প্রথমে 0 জিরো বসাবা, 0 1। তারপর 1 বসাবা, তারপর 10 বসাবা, ও আচ্ছা 11 আচ্ছা, বসাবা, দুইটা দুইটা করে বসাইতে হবে, 1 এখানে 0 দুইটা বসাবা। আছে, এই জন্য দুইটা বসাইছি। হ্যাঁ হ্যাঁ, 1 0 0 বসাবা, ওরা কি বসাবা, 1 0 1 বসাবা, ওয়ান তারপর জিরো 1 1 ওয়ান 0 বসাবা, 0। তারপর 1 1 1 বসাবা। আর যেটা ফাঁকা আছে এগুলো সবগুলো 0 বানিয়ে দিবা। ঠিক আছে, মনে নেই? হুম। দেখো এখানে হচ্ছে তোমার 3টা ভেরিয়েবল, 2 to the power 3 হবে, তাহলে 8। দেখো এখানে 8টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে 8টা। বুঝতে পারছো? বুঝছো? বুঝছি। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এবার বের করবো না, তো এবার তাহলে 0-র জন্য 1, 0-র জন্য 1, 1-এর জন্য 0, 1-এর জন্য 0। ঠিক আছে, তারপর এ বি, মানে এবার আর এটা গুণ করে দিব। তাহলে 0 1 গুণ করলে আমাদের 0 আসতেছে, 1 গুণ করলে 1 আসতেছে, 0 0 গুণ করলে 0 আসতেছে, 1 0 গুণ করলে 0 আসতেছে। এটুকু বুঝছো? হুম। হ্যাঁ। তারপরে এই যে যোগ করে দিলাম আর কি, মানে এটার সাথে এটা যোগ করে দিব। তাহলে 0 0 যোগ করলাম 0 আসলো, 0 1 যোগ করলে 1 আসলো, 1 0 যোগ করলে 1 আসলো, 1 0 যোগ করলে 1 আসলো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বাম হুম। পক্ষের পেয়ে গেলাম, বাম পক্ষের যে তোমার মানগুলা পেয়ে গেলাম আর কি, ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন ডান পক্ষ মানে এ আর বি যোগ করে দিব জাস্ট। 0 যোগ করলে 0 আসতেছে, 0 1 যোগ করলে 1 আসতেছে, 1 0 যোগ করলে 1 আসতেছে, 1 1 যোগ করলে 1 আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের ডান পক্ষ আমাদের পেয়ে গেলাম, এটা হচ্ছে ডান পক্ষ। এখন এই বাম পক্ষ আর ডান পক্ষ দেখো সবগুলো কিন্তু মিল আছে, হ্যাঁ, সমান। সমান। তার মানে এটা হচ্ছে সত্য আর কি। বুঝছো? হ্যাঁ। তো এরকম প্রত্যেকটা সূত্র এরকম সত্য সারণীর মাধ্যমে ব্যাখ্যা করা যায় আর কি। এই সূত্র ব্যাখ্যা করলাম, হ্যাঁ, তারপরে আমরা এই সূত্র ব্যাখ্যা করলাম, এই প্রত্যেকটা সূত্র হচ্ছে সত্য সারণীর মাধ্যমে কি ব্যাখ্যা সম্ভব আর কি, যেগুলো হচ্ছে 2 ভেরিয়েবল। মানে এখানে তো তোমার 1 ভেরিয়েবল, তাই না? তাহলে এগুলো সত্য সারণীর দরকার নেই আমাদের, যে এখানে 2 ভেরিয়েবল, এটা 3 ভেরিয়েবল, এগুলো সত্য সারণী করতে পারো আর কি। বুঝতে পারছো? এটা 2 ভেরিয়েবল, এগুলো বাসায় একটু ট্রাই করবা, দেখবা সবগুলো মিলবে আর কি। একটা দুইটা করলে তোমাদের নিজের আইডিয়া ক্লিয়ার হবে আর কি। এই যে আমরা এই যে শ্রেণী, এই যে 2 to the power n সংখ্যক হচ্ছে আমাদের কি হয়, সারি থাকবে আর কি। দুইটি ইনপুট দিলে আমাদের 4টি বিন্যাস, 3টা ইনপুট দিলে এই তোমার 8টি বিন্যাস, এগুলো এখানে বলে দিছে আর কি। বুঝছো? হুম। তারপর এখানে পার্থক্য দিছে যে তোমার সাধারণ আলজেব্রা এবং বুলিয়ান আলজেব্রার পার্থক্য। সাধারণ আলজেব্রা যে কোনো অঙ্ক ব্যবহার করা যায়, মনে করো 0 1 2 3 4 5, যে কোনো কিছু ব্যাখ্যা করতে হবে, কিন্তু বুলিয়ানের ক্ষেত্রে শুধু 0 1 আমাদের কি বসাতে হবে। এক্ষেত্রে যোগ গুণ ভাগ বিয়োগ বর্গ যা আছে সবই সম্ভব, কিন্তু এখানে শুধুমাত্র যোগ এবং গুণ সম্ভব। ঠিক আছে, এক্ষেত্রে কোনো কমপ্লিমেন্ট নেই, মানে সাধারণ আলজেব্রা কোনো কমপ্লিমেন্ট নাই, কিন্তু এক্ষেত্রে কমপ্লিমেন্ট আছে, 1 থাকলে 0, 0 থাকলে 1। এক্ষেত্রে ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা যায়, কিন্তু ভগ্নাংশ ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা যায় না। জ্যামিতিক ত্রিকোণমিতি লগারিদম ব্যবহার করা যায়, এখানে ওগুলো করা যায় না। আর হচ্ছে গাণিতিক কাজ তুলনামূলকভাবে কঠিন, আর এখানে হচ্ছে সহজ, মনোযোগের মাধ্যমে করে, তো এই জন্য সহজ আর কি। বুঝছো? এই পার্থক্য কিন্তু মানে খ নাম্বারে আসতে পারে আর কি, এরকম। বুঝতে পারছো? এই যে এইটা হচ্ছে তোমার ডি মর্গানের সাহেব এসে বসছে, যেহেতু বেটা বলা যাবো না, সাহেব বলতে হবে আর কি। তো ডি মর্গান সাহেব এসে বসছে, আসা করতে আমাদের এই দুইটা সূত্র প্রমাণ করতে বলছে আর কি। তো তোমরা চাইলে এই দুইটা সূত্র কিসের মাধ্যমে প্রমাণ করতে পারো, ট্রুথ টেবিলের সাথে প্রমাণ করতে পারো। তাহলে আমি এটা করে দিই। ঠিক আছে, মনে করো এখানে বাম পক্ষ আছে এটা, ডান পক্ষ এটা। তাইলে আমাকে একটু হেল্প করো, এখানে প্রথমে এ বির ইগুলা কি হবে একটু বলো।
জিরো জিরো ওয়ান ওয়ান, না, জিরো জিরো ওয়ান জিরো ওয়ান। 1011, ঠিক আছে। আচ্ছা, তারপরে এ প্লাস বি করবো আমরা, তাহলে এ প্লাস বি এর মান কি আসবে বলো? 0 1 1। 0 1 1 1, হ্যাঁ, সাবাস। এ প্লাস বি বারের মান কি আসবে তাহলে? 1000। ওয়ান জিরো জিরো জিরো। গুড। তাহলে আবার আমাদের এ বার লাগবে, বি বার লাগবে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি, বাম পক্ষ। তাহলে এ বার আর বি বার লাগবে আমাদের প্রথমে। এবার এর মান, বি বারের মান কি হবে বলো? ওয়ান 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 জিরো জিরো। 1100, সাবাস। বি বার 1010। 1010, আচ্ছা। তাহলে এ বার আর বি বার গুণ করলে কি আসবে? ওয়ান জিরো, না ওয়ান ওয়ান। এই প্রথমটা হবে 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 0 হবে না? হ্যাঁ। এই দুটো গুণ করছি। তাহলে এখন দেখো, এটার মান আর এটার মান কি সেম না? হুম, সমান। মিলছে। হ্যাঁ। Good. এটাই আর কি সত্য সারণী, এই যেখানে তারা প্রমাণ করছে আর কি, এই বিষয়গুলো আর কি। তাহলে এগুলো বুঝবা না? হুম। একইভাবে এটা এটা প্রমাণ করে রাখবা, বাসায় বসে বসে দেখবা মিলে গেছে। এই যে কোন এ বি সমান, আচ্ছা প্লাস বি, আচ্ছা। এটা প্রমাণ করবো আর কি বাসায় বসে বসে। তো এগুলাই করতে থাকো, আমরা পরে সরলীকরণ একদিন করবো। এই মতো করতে থাকো আর কি, ঠিক আছে। এখানে ডি মর্গানের তিনটা উপপাদ্য করছে আর কি। তিনটা যদি যোগ থাকে তাহলে কি হবো, যখন গুণ হবে সবগুলা হচ্ছে আমাদের কি, এক মিনিট দাঁড়াও, এই তিনটা যদি আমাদের সরি, তিনটা যদি যোগ থাকে তাহলে সব ভাঙা সম, সবগুলো গুণ হবে কিন্তু এই যে বার হয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, সবগুলো ঠিক যোগ আছে। থাকলে, গুণ থাকলে সেগুলো হচ্ছে আমার যোগ হয়ে যাবে, বার হয়ে যাবে আর কি। বুঝছো বিষয়টা? এই আর কি। তো কোনো কোশ্চেন থাকলে বলো আজকে ক্লাস নিয়ে।